এই সরকারের কিছু কর্মকাণ্ড বিতর্কিত, যেমন আমি একটি কথা বলি যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার মধ্যে যে পররাষ্ট্র সচিব আছে সে আওয়ামী ঘরানার ছিলেন। তারপরে কিছু যেমন ভারতে যে একজনকে নিয়োগ দান করেছেন পশ্চিমবঙ্গে কলকাতার যে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন, তিনি তো আওয়ামী ঘরানার একজন লোক। এরকম বেলজিয়ামে ব্রাসেলসে, যেটা আমাদের ইকোনমিক যে অর্থ আমরা পাই ইউ থেকে, সেখানে আমাদের এখন রাষ্ট্রদূত দিতে পারিনি। এবং এই পররাষ্ট্র দপ্তরে কে আওয়ামী মুক্ত করতে হবে, কারণ পররাষ্ট্র দপ্তর কিন্তু একটা ভাইটাল অর্গান। এই পররাষ্ট্র দপ্তরে অনেক আওয়াম ঢুকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত, বর্তমান চলমান আমাদের সরকার, এই সরকারও বিতর্কিত এবং সরকারের একটা অংশ ফ্যাসিবাদের সমর্থন করে। হ্যাঁ, এটা তো কিছুটা মানতে হবে। এই সরকার বিতর্কিত নয়, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত নয়, কারণ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রায় নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সুতরাং এটা কোনো মতে বিতর্কিত নয়। হ্যাঁ, এই সরকারের কিছু কর্মকাণ্ড বিতর্কিত, যেমন আমি একটি কথা বলি যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার মধ্যে যে পররাষ্ট্র সচিব আছে সে আওয়ামী ঘরানার ছিলেন। তারপরে কিছু যেমন ভারতে যে একজনকে নিয়োগ দান করেছেন পশ্চিমবঙ্গে কলকাতার যে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন, তিনি তো আওয়ামী ঘরানার একজন লোক। এরকম বেলজিয়ামে ব্রাসেলসে, যেটা আমাদের ইকোনমিক যে অর্থ আমরা পাই ইউ থেকে, সেখানে আমাদের এখন রাষ্ট্রদূত দিতে পারিনি। এবং এই পররাষ্ট্র দপ্তরে কে আওয়ামী মুক্ত করতে হবে, কারণ পররাষ্ট্র দপ্তর কিন্তু একটা ভাইটাল অর্গান। এই পররাষ্ট্র দপ্তরে অনেক আওয়াম ঢুকে গেছে, তো এরা বিতর্কিত। অনেক সচিব আছে, অনেক কিছু উপদেষ্টাও আছে বিতর্কিত, কিন্তু এই সরকার কিন্তু বিতর্কিত নয়। এই সরকার কিন্তু আইন দ্বারা গঠিত একটি সরকার। এই সরকারকে কোনো মতে বিতর্কিত বলা যাবে না, এটাকে মেনে নিতে হবে। আর কিছু আমাদের নেতৃবৃন্দ আছে যারা এত বৈপরীত্যে ভুগছেন, সকালে এক কথা বলছেন, রাতে এক কথা বলছেন। একজন বলছেন যেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ নয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে কিছু নেই। আবার দেশনায়ক তারেক রহমান সাহেব বলছেন যে না, ৭১-এ একটি মুক্তিযুদ্ধ হয়েছে, আপনার ২৪-এ একটি মুক্তিযুদ্ধ হয়েছে, যেখানে একটা দলের প্রধান বলছেন এটাকে জুলাই বিপ্লবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন, আরেক বড় নেতা বলছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে কোনো মুক্তিযুদ্ধই নেই। এইভাবে মানে তারেক রহমান একটা ম্যাচিওর রাজনীতিবিদ, ঐক্যের অভাব, বৈপরীত্য চলছে এই দলটির, একটা বিশেষ দলের মধ্যে। তো আমরা তো সারাক্ষণ যদি আপনি তাহলে জনগণের মধ্যে কি বার্তা পৌঁছবে? স্যুট কোট বানিয়ে রেখেছে, কোন মন্ত্রী কে কোন মন্ত্রী হবে, এই ব্যাপারে এরা রেডি। আবার সেই আগের চেহারা আমরা দেখতে পাবো। আমরা সেই আগের বাংলাদেশে আর ফিরে যেতে চাই না, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এবং আমি মনে করি এখন যদি আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন যে ইউনূস সাহেবকে চান কি চান না, হ্যাঁ না ভোট, আমি মনে করি 80% লোক বলবে যে আমরা ইউনূস সাহেবকে আরও 5 বছর চাই। যে আমি একজন সাংবাদিকের একটা দেখলাম যে উনি অনেক লোকের একটা মতামত দিয়েছেন বিভিন্ন স্তরের, র্যান্ডম স্যাম্পলিংয়ের মতো, দৈব চয়নের মতো, ওই দৈব চয়ন দিয়ে প্রত্যেক বলছেন যে আমরা ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই এবং একটা দক্ষ উপদেষ্টা পরিষদ চাই, যারা অনেকে আছেন, একজন উপদেষ্টা 2, 3, 4টা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন। আমি একজন আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি স্বরাষ্ট্র আবার কৃষিও দেখছেন। উনি স্বরাষ্ট্র নিয়েই তো হিমশিম খেয়ে যাচ্ছেন, উনি কৃষি দেখবেন কীভাবে? এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা উপদেষ্টা, যোগ্য উপদেষ্টা দিতে হবে, তাহলে এই সরকার গতিশীল হবে। এবং এই সরকারের যে আমি বলি যে ইউনূস সাহেবের যে আপনার বলেন যে ইউনূস সাহেবকে সরিয়ে দিতে চাচ্ছেন, আবার একজন ইউনূস সাহেবের সাবস্টিটিউট কে? ইউনূস সাহেবের কোনো মোদির মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিমশিম খেয়ে যাচ্ছেন ইউনূস সাহেবের কাছে। কীভাবে উনি পাল্টা দিচ্ছেন, পাল্টা জবাব দিচ্ছেন। ভারতের প্রত্যেকটা আমাদের বিরুদ্ধে যে কর্মকাণ্ড, তার পাল্টা জবাব দিচ্ছেন ইউনূস সাহেব, এবং প্রত্যেকটাতে সাকসেসফুল হচ্ছেন উনি। একটা চীনে গিয়ে খালি একটি কথা বলেছেন উনি, যে 7 সিস্টারের যে 7টা রাজ্য আছে ভারতের পূর্বাঞ্চলীয়, তার কোনো সমুদ্র নাই, ল্যান্ডলক। আর এই আমরা বঙ্গোপসাগরের অভিভাবকত্ব আমাদের। উনি কি খারাপ কিছু বলেছেন?
কিন্তু খারাপ কিছু বলেনি, শুধু একটি কথা বলেছেন। এই কথা বলেন নাই যে আমরা চিকেন নেক দখল করে নেব, সেভেন সিস্টার দখল করে, এইসব কথা তো উনি বলেন নাই। উনি তো একজন সারা পৃথিবীর মধ্যে একজন, আপনি দেখেন টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালী নেতার মধ্যে 6 নম্বরে নাম এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশকে ইকোনমিস্ট পত্রিকা কান্ট্রি অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছেন। তারপরে সারা বিশ্বে ওনার একেবারে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। উনি একটি দেশের সাকসেসফুল নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের মহাসচিব পৃথিবীর কোনো দেশে 8 ঘন্টা 12 ঘন্টার অধিক থেকেছেন? আমাদের দেশে 4 দিন সফর করে গেছেন। কার আহ্বানে? ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে। তো এরকম আমাকে বলেন অন্য একটি দলের একটা নেতার নাম বলেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবস্টিটিউট হয়ে দেশকে পরিচালনা করবেন। নির্বাচন করছেন আপনারা, পারবেন ইউনূস সাহেবের মতো দেশকে চালাতে? পারবেন না, কিছুতেই পারবেন না, এটা সম্ভব নয়। রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়, হঠাৎ আদালতে হাজিরা দিতে এসে শাহজাহান খান এমন কথা বলেন এবং নির্বাচন করবে না বলে সাংবাদিকদের বলেন। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শাহজাহান খান এমন একটা লোক যিনি গণবাহিনী করতেন। আপনি জানেন গণবাহিনীর ইতিহাস আলী সাহেব, আমরা তো গণবাহিনীর ইতিহাস, অনেক মানুষকে জবাই করে হত্যা করেছে গণবাহিনী, অসংখ্য মানুষকে হত্যা করেছে। এদের রাজনীতি ছিল হত্যাকাণ্ডের মাধ্যমে, রক্তের মাধ্যমে এরা নতুন সমাজ বিনির্মাণ করবে। এভাবে তো হয় না। এই গণবাহিনীর একজন অন্যতম নেতা ছিলেন শাহজাহান খান, এবং মাদারীপুরে তার উপরে কথা বলার মতো কোনো লোক ছিল না। তার কথাটাই ছিল মাদারীপুরের আইন, যে কথা বলতো তার বিরুদ্ধে শেষ করে দিত। এখন আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পুলিশ ভ্যান থেকে নামাচ্ছে, সবাই কিন্তু নিঃশব্দে নেমে যাচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। শাহজাহান খান মাথার মধ্যে হেলমেট রাখবেন না, হেলমেট ছুঁড়ে ফেলে দিচ্ছেন, পুলিশ আবার তার মাথার মধ্যে বসিয়ে দিচ্ছেন। পুলিশের মধ্যে একটা হাস্যরসের কাণ্ড ঘটেছিল। সে ওখানেও চিৎকার করে বলতেছিল রাজাকার। তার মধ্যে ওই বিচারপতি মানিক যেমন শুধু এক কথা বলে, রাজাকারের সন্তান, ঠিক এই শাহজাহান খানও রাজাকার বলেই চলছে। তুমি কোন জায়গার মুক্তিযোদ্ধার ছেলে? তুমি বাংলাদেশের স্বাধীনতার জন্য কি করেছো? তুমি পরিবহন সেক্টরকে ধ্বংস করে দিয়েছিলে। পরিবহন একটা বাসের নিচে মানুষ হত্যা করলে তার সেই বাস চালককে যদি ফাঁসির রায় দেওয়া হতো বা যে কোনো শাস্তি দেওয়া হতো, সারা দেশে সে পরিবহন শ্রমিকদের হরতাল করতো, ধর্মঘট করতো, বাস বন্ধ করে দিয়ে মানুষের জনদুর্ভোগ সাধন করতো। সেই শাহজাহান খান যখন এইসব কথা বলে তখন মানুষ হাসবে। ওই যে পুরানো একটা কথা আছে যে ঘোড়া भी হাসেগা, তো ঘোড়ায়ও হাসবে ওর কথা শুনলে। তো সে এমন একটা লোক, আপনি দেখেছেন যে টক শোতে ব্যারিস্টার রফিক, বিএনপির একজন খুব নাম করা জাতীয় নেতা, তার চোখ তুলে ফেলতে চেয়েছিলেন লাইভ একটা অনুষ্ঠানে। এত বড় একটা দুষ্কৃতিকারী, একটা ডাকাত ধরনের লোক এই শাহজাহান খানের যে কেন আওয়ামী লীগের চরিত্রই এরকম যে আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে এরকম শাহজাহান খান মতো লোকজন আওয়ামী লীগ থাকলে তারাই আওয়ামী লীগ করতে পারবে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে বলে আমার করেছে বা এখনও করে বলে আমার জানা নেই। সুতরাং শাহজাহান খানের তো উপযুক্ত বিচার করা উচিত। সেই এখনকার বিচার না, এখন যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে না, একেবারে 72 থেকে যেসব মানুষকে জবাই করে সে হত্যা করেছে প্রত্যেকটার বিচার হওয়া উচিত। প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী পারভেজ নামের 2 জন নারীকে দেখে হাসার কারণে তার অন্য 2 সহপাঠী এসে ছেলেটিকে হত্যা করেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আলী সাহেব, আমাদের আসলে কি আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট এই সরকার যে আমরা দেখেছি 15-16 বছর, এটার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা জড়িত এমনটি দাবিও এসেছে। হ্যাঁ, আসলে মানসিকতা তো চেঞ্জ হয়ে গেছে। ছাত্রলীগের একটি ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল। এভাবে কিন্তু আস্তে আস্তে নৈতিক অবক্ষয় যে ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে, এই নৈতিক অবক্ষয়ের একটা বিস্ফোরণ এই ধরনের ঘটনা। কথায় কথায় হত্যাকাণ্ড হয়ে যায়, কথায় কথায় মানুষকে মেরে ফেলে। মানুষকে মেরে ফেলাটা যেন কোনো একটা অ্যাডভেঞ্চারিজমে পরিণত হয়েছে এই যুবক সমাজের মধ্যে। সুতরাং শুধু যুবক সমাজ নয়, গ্রাম বাংলাতেও দেখেছি যে এক কথায় হয়তো স্বামী বউকে হত্যা করছে, বউ স্বামীকে হত্যা করছে, চাচা ভাতিজাকে হত্যা করছে, ভাতিজা চাচাকে হত্যা করছে। আসলে একটা মানবিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, ধর্মীয় অবক্ষয় চলে এসছে। এ থেকে মানুষকে তুলে নিয়ে আসতে হবে। এখানে ধর্মীয় মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সব কিছুরই সৃষ্টি করতে হবে। সুতরাং এই যে অবক্ষয়,
একদিনে তো এই ঘটনাটি ঘটে নাই, আস্তে আস্তে ধীরে 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 মধ্যে আমাদের যুবক সমাজ এবং মাদক এর মধ্যে একটা বড় ভূমিকা পালন করেছে। এই মাদকাসক্ত ইয়াং ছেলেদের মধ্যে এইসব নৈতিক মানে হয়েছে, অবক্ষয় হয়েছে, স্খলন হয়েছে, সেই জন্য আজকে এই ধরনের কর্মকাণ্ড করছে, ভবিষ্যতেও করতে থাকবে।